একদিন এক নদীর ধারে একটা গলা কাটা লাশ পাওয়া যায়। মাথা ছিল না বিধায় পুলিশও লাশটাকে শনাক্ত করতে পারে না। ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে জানা যায় সেটা স্বরূপকাঠি এলাকার এক এমপির লাশ। তখন সবার সন্দেহ চলে যায় সেখানকার এক লোকাল গুন্ডার উপরে, কারণ তার সাথে ওই এমপির ঝগড়া হয়েছিল। পরিস্থিতির শিকার হয়ে সেই গুন্ডাকেও গা ঢাকা দিতে হয়। এদিকে পুলিশও কেসের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। এরপর ধীরে ধীরে বের হতে থাকে নতুন সব রহস্য, যা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। কি ছিল সে রহস্য? এমপিকে কি ওই গুন্ডাই খুন করেছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কারো ষড়যন্ত্র? সেটাই জানবো সদ্য মুক্তি পাওয়া একটা অসাধারণ সাসপেন্স থ্রিলার সিরিজ রঙিলা কিতাবের গল্প থেকে। আরও জানবো কিভাবে একটা অন্তঃসত্ত্বা মেয়ে তার স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। গল্পটা এতটাই টানটান উত্তেজনাময় যে এক মুহূর্তের জন্য বোর হওয়ার কোনো সুযোগ নেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই একটা লাশকে নদীর পানিতে ভেসে থাকতে দেখা যায়। লাশটা ভাসতে ভাসতে বাজারের কাছে গিয়ে আটকালে সেখানকার দোকানদার সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ চিৎকার করে লোকজন ডেকে আনে। তাদের মনে হচ্ছিল ওই লাশটা নিশ্চয়ই তাদের এলাকার এমপি সাজুর হতে পারে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে চেক করতে গিয়ে দেখে লাশটার মাথা নেই। তাই তারা শনাক্ত করতে পারে না যে লোকটা আসলে কে। তবে তাদের মনেও এই একই সন্দেহ হচ্ছিল যে লাশটা সাজু এমপির হতে পারে, কারণ ওই দিন সকাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারে সেদিন প্রদীপ নামের এক লোকাল গুন্ডা সাজুকে থ্রেট দিতে গিয়েছিল এবং সেই খুনটা করেছে। তাই পুলিশ তখন প্রদীপকে খোঁজার জন্য উঠে পড়ে লাগে। প্রদীপ তখন লুকিয়েছিল, তার পায়ে গুলি লেগেছিল। তাই সে তার পরিচিত এক নার্সের কাছে গিয়েছিল ক্ষত জায়গাটা ব্যান্ডেজ করাতে। এমন সময় তার সঙ্গী মোবাশিরের কাছে জাহাঙ্গীর নামের একটা ছেলে ফোন করে। তারা সবাই নওরোজ নামের এক লোকাল গ্যাংস্টারের আন্ডারে কাজ করত। বয়োজ্যেষ্ঠ এবং পাওয়ারফুল হওয়াতে সবাই তাকে জ্যাঠা বলে ডাকত। যাই হোক, জাহাঙ্গীর ফোন করে প্রদীপকে চাইলে মোবাশির গিয়ে ফোনটা প্রদীপকে দিয়ে দেয়। মূলত নওরোজ জাহাঙ্গীরকে ফোনটা করতে বলেছিল। তাই প্রদীপের কাছে ফোনটা দিলে নওরোজ বলে, এটা তুই কি করলি? এমন তো কথা ছিল না। তখন প্রদীপ তাকে জানায় যে সে আসলে খুনটা করেনি, কিন্তু নওরোজ তার কথা মানতে চায় না। আর এখন যেহেতু পুলিশের সন্দেহের তালিকায় প্রদীপের নাম উঠে এসেছে, তাই সে দ্রুত প্রদীপকে তার ফোনটা নষ্ট করে কোথাও পালিয়ে যেতে বলে, কারণ অলরেডি মিডিয়াতে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। এই কথা শুনে প্রদীপ খুব টেনশনে পড়ে যায়, কারণ বাড়িতে তার প্রেগনেন্ট হয়ে সুপ্তি একা আছে। তাকে ফেলে প্রদীপ কিভাবে পালাবে? তাই নওরোজ বলে, তুই চিন্তা করিস না, আমি সুপ্তির ব্যবস্থা করছি। তখন প্রদীপ তাকে একরকম হুমকি দিয়ে বলে যে এসবের মধ্যে যেন আমার বউয়ের কোনো ক্ষতি না হয়, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। তখন নওরোজ তাকে আশ্বস্ত করে বলে সুপ্তির কোনো ক্ষতি হবে না। সেই সাথে প্রদীপকে সাবধান করে দেয় যে প্রদীপ যেন তার সাথে সরাসরি যোগাযোগ না করে। জাহাঙ্গীর তাকে সব বুঝিয়ে দেবে কখন কি করতে হবে। নওরোজ তার লোকদের মধ্যে দুজনের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারত। তাদের মধ্যে একজন হচ্ছে প্রদীপ, দ্বিতীয়জন জাহাঙ্গীর। তবে প্রদীপকে সে একটু বেশি ভালোবাসত, কারণ প্রদীপের বাবা একটা সময় তার আন্ডারেই কাজ করত। এই কাজ করতে গিয়ে লোকটাকে তার প্রাণ হারাতে হয়। এরপর একদিন নওরোজ গুন্ডাদের হাত থেকে পালিয়ে প্রদীপের বাড়ি থেকে আশ্রয় নেয়। বাড়িতে তখন প্রদীপ আর তার মা ছাড়া কেউ ছিল না। গুন্ডারা প্রদীপের মাকে মেরে ফেলে, যে কারণে প্রদীপ অনাথ হয়ে যায়। তখন থেকে নওরোজ প্রদীপের সব দায়িত্ব নিয়ে নেয় আর তাকে নিজের ছেলের মতোই লালন পালন করতে শুরু করে। তবে নওরোজের নিজের একটা ছেলেও আছে, যে কিনা ঢাকায় থেকেই পড়াশোনা করে। যাই হোক, প্রদীপ নওরোজের কথা মতো সেখান থেকে পালানোর চেষ্টা শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রদীপ যদি খুনটা না করে থাকে তাহলে কে করেছে? সেটা জানার আগে আমাদেরকে 3 দিন পেছনের ঘটনা জেনে আসতে হবে। আসলে প্রদীপ একটা সময় নওরোজের টিমে কাজ করত ঠিকই, কিন্তু সুপ্তি প্রেগনেন্ট হওয়ার পর সে এসব কাজ ছেড়ে দিয়েছে। নওরোজ প্রদীপকে অনেক বেশি ভালোবাসত, তাই সে প্রদীপের এই ডিসিশনটা মেনে নেয়। প্রদীপ এখন একটা ছোট্ট মুদি দোকান চালায়। এমনিতে গুন্ডাগিরি করলেও মানসিকতার দিক থেকে সে খুবই ভালো আর উদার একটা লোক। সে সুযোগ পেলেই গরিব দুঃখীদের টাকা পয়সা এবং তার দোকান থেকে ফ্রিতে জিনিসপত্র দিয়ে দিত।
এটা দেখে তার অ্যাসিস্ট্যান্ট মঞ্জু প্রায় সময় তাকে বলতো, ভাই, এভাবে ব্যবসা করলে কোনোদিনও উন্নতি করতে পারবেন না। কিন্তু প্রদীপ তার কথা একদমই মানত না। মানুষকে দান ধ্যান করার মধ্যে সে একটা অদ্ভুত আনন্দ খুঁজে পেত। এর পাশাপাশি সুপ্তিকে সে অনেক বেশি ভালোবাসত। সুপ্তির পরিবারে কেউ ছিল না, কিন্তু প্রদীপ কখনোই তার যত্নে কমতি রাখেনি। কিন্তু একদিন একটা উটকো ঝামেলা এসে জুটে তাদের ঘাড়ে। আজম নামের এক ব্যবসায়ী সাজু এমপির সাথে দেখা করতে চায়। লোকটা মূলত ট্রান্সপোর্টের বিজনেসের আড়ালে ড্রাগসের বিজনেস করত। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। তবে একদিন পুলিশ আজমের একটা ট্রাক জব্দ করে অনেকগুলো ড্রাগ পায়। তখন সাজু তাদেরকে কড়াকড়িভাবে জানিয়ে দেয় যে ওই ট্রাক যেন কোনো মতেই ছাড়া না হয় এবং আজমের উপর যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। তাই আজম সাজুর কাছে গিয়ে বলে, দয়া করে আমার ট্রাকটা পুলিশকে ছেড়ে দিতে বলুন। কিন্তু সাজু রাজি হয় না। তখন আজম তাকে অনেকগুলো টাকা ঘুষ দেওয়ারও চেষ্টা করে। তবে সাজু অনেক সৎ একজন মানুষ ছিলেন, তাই সে ঘুষ নেয় না। উল্টো আজমকে চড় মেরে অপমান করে সেখান থেকে বের করে দেয়। আজম তখন সেখান থেকে বেরিয়ে বিষয়টা নওরোজকে জানায়। নওরোজের সাথে আজমের ভালো সম্পর্ক থাকায় নওরোজ বলে, ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি বিষয়টা দেখছি। এরপর সে আর জাহাঙ্গীর মিলে আলাপ আলোচনা করে ডিসিশন নেয় যে তারা সাজুকে মেরে ফেলবে। কিন্তু তারা নিজেরা কাজটা করতে চাচ্ছিল না। তাই নওরোজ চলে যায় প্রদীপের বাড়িতে। সেখানে গিয়ে সে প্রদীপকে রিকোয়েস্ট করে কাজটা করার জন্য, কিন্তু প্রদীপ এতে রাজি হয় না। এখন যেহেতু সে বাবা হতে চলেছে, তাই তার অনেক বেশি দায়িত্ব, যে কারণে সে কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। তখন নওরোজ বলে, আমি অনেক ঝামেলায় পড়েছি, এবারের মতো কাজটা করে দাও, তারপর রিটায়ারমেন্টে চলে আসো, আমি আর বাধা দেব না। প্রদীপ তখন বাধ্য হয়ে তার প্রস্তাবে রাজি হয়, কিন্তু তাকে জানিয়ে দেয় সে সাজুকে খুন করতে পারবে না। তাই নওরোজ বলে, ঠিক আছে, খুন করতে হবে না, কিন্তু এতটা ভয় দেখাবে যেন তার আত্মা কেঁপে উঠছে। প্রদীপ তার কথা মেনে নিলেও নওরোজ সেখান থেকে চলে যায়। এরপর বাড়ির ভেতরে যাওয়ার পরেই সুপ্তি প্রদীপের সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ সে আড়াল থেকেই নওরোজ আর প্রদীপের সব কথা শুনে ফেলেছিল। সে চাচ্ছিল না তাকে এই অবস্থায় ফেলে রেখে প্রদীপ আবারও অন্যায়ের জগতে ফিরে যাক। সুপ্তির জোড়াজুড়িতে প্রদীপ তাদের অনাগত সন্তানের নামে কসম করে যে সে সমস্ত ঝামেলায় একদমই জড়াবে না। কিন্তু নওরোজ যেহেতু তাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে, তাই তার কথা ফেলে দেওয়াটাও প্রদীপের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই সে সুপ্তিকে কিছু না জানিয়ে মুবাশশিরকে নিয়ে চলে যায় সাজুকে ভয় দেখানোর জন্য। কিন্তু সাজু সহজে ভয় পাওয়ার মানুষ ছিল না। তাদের মধ্যে এসব নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একটা পর্যায়ে সাজু নিজের পিস্তল বের করে ভয় দেখাতে শুরু করলে প্রদীপও নিজের পিস্তলটা বের করে দেয়। তখনই হঠাৎ মুবাশশির সাজুকে গুলি করে দেয়। এমন অপ্রত্যাশিত ঘটনায় প্রদীপ আর মুবাশশির দুজনেই ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে সাজুর লোকেরা প্রদীপের উপরে গুলি চালাতে শুরু করে। সেখান থেকে একটা গুলি এসে লাগে প্রদীপের পায়ে। সৌভাগ্যবশত প্রদীপ কোনো মতেই তাদের হাত থেকে বেঁচে পালিয়ে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো যে মুবাশশিরের গুলিতে সাজু মারা যায়নি। সবাই চলে যাওয়ার পর একটা অচেনা লোক এসে সাজুর মাথায় কেটে ফেলে। লোকটার পায়ের নখে লাল রঙের চিহ্ন ছিল, হয়তো সেটা নীল পালিশ। সে সময় যেহেতু আশেপাশে কেউ ছিল না, তাই কেউ জানতেই পারে না আসলে কাজটা কে করেছে। তবে নওরোজের মনে হচ্ছিল প্রদীপ কাজটা করেনি, কারণ প্রদীপ কখনোই তাকে মিথ্যা কথা বলে না, যে কারণে তার সন্দেহ হয় আজমের উপরে। আজম লোকটা কখনোই সুবিধার ছিল না, তাই নওরোজের মনে হচ্ছিল সে হয়তো সাজুর গলা কেটেছে। কিন্তু আজম বিষয়টা পুরোপুরিভাবে অস্বীকার করে। তখন জাহাঙ্গীর নওরোজকে বোঝায়, আমার মনে হয় প্রদীপের আগের মাথায় কাজটা করেছে। তবে নওরোজ কেন যেন সেটা মানতে পারছিল না। যাই হোক, এখন সুপ্তির দায়িত্ব যেহেতু তাদের উপর, তাই সে জাহাঙ্গীরকে বলে দেয় সুপ্তিকে বাড়ি থেকে নিয়ে এসে একটা সেফ জায়গায় লুকিয়ে রাখতে। তখন জাহাঙ্গীর তার কথা মতো কাজ শুরু করে। এদিকে প্রদীপ মুবাশশিরকে নিয়ে পালিয়ে একটা জঙ্গলে চলে আসে। এরপর সে মুবাশশিরের ফোন থেকে সুপ্তিকে কল করে দ্রুত বাড়ি থেকে পালাতে বলে। সুপ্তি হঠাৎই এই কথা শুনে ভীষণ ঘাবড়ে যায়। সে জানতে চায় কি হয়েছে, কিন্তু প্রদীপ তাকে কিছুই বলে না, শুধু বলে আগে পালাও, না হলে মারা পড়বে। সুপ্তি তখন কোনো মতে ব্যাগটা গুছিয়ে সেখান থেকে পালানোর প্রস্তুতি নেয়। এমন সময় সাজুর লোকেরা এসে বাড়ির সামনে হাঙ্গামা শুরু করে দেয়। সৌভাগ্যবশত সুপ্তি বুদ্ধি খাটিয়ে বাড়ির সামনের দরজাটা আগেই বন্ধ করে দিয়েছিল, যে কারণে ওই লোকগুলো ভেতরে একদমই ঢুকতে পারে না। এরপর সে সুযোগ বুঝে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পালাতে শুরু করে। তবে সাজুর লোকেরা তাকে দেখে ফেলে এবং তাকে তাড়া করতে শুরু করে।
সুপ্তি অনেক কষ্টে তাদের হাত থেকে পালিয়ে বাজারের একটা দোকানের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু দৌড়াতে গিয়ে তার ফোনটাই রাস্তায় পড়ে যায়। আর তখনই প্রদীপের কল আসছে। সে সময় সাজুর একটা লোক কল রিসিভ করে প্রদীপকে হুমকি দেয় যে, তোমার বউ এখন আমাদের কাছে, যদি সাহস থাকে তো গোডাউনে এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাও। প্রদীপও তখন রাগের মাথায় বলে বসে, ঠিক আছে, আমি আসছি, তোমরা রেডি থেকো। তখন লোকগুলো গোডাউনের দিকে রওনা দেয়। সেই সুযোগে সুপ্তি সেখান থেকে বের হয়ে নৌকা নিয়ে পালাতে শুরু করে। তবে এই গুন্ডাগুলো এবারও তাকে দেখে ফেলে। সৌভাগ্যবশত সুপ্তি ততক্ষণে অনেকটা দূরে চলে যাওয়াতে লোকগুলো আর তাকে ধরতে পারে না। এদিকে প্রদীপ রাগের মাথায় জাহাঙ্গীরকে ফোন করে গালিগালাজ করতে শুরু করে, কারণ তাদের দায়িত্ব ছিল সুপ্তিকে প্রোটেক্ট করা। কিন্তু সে নিজের দায়িত্ব পালন করেনি বলে সুপ্তিকে সাজুর লোকেরা তুলে নিয়ে গেছে। তখন জাহাঙ্গীর বলে, আমি তোমার বাড়িতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু বাড়ির গেটে তালা মারা ছিল, তাই আমরা ফিরে এসেছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সুপ্তিকে উদ্ধার করার ব্যবস্থা করছি। সেটা শুনে প্রদীপ একটু। পরদিন সকালে বাজারের একটা দোকানের সামনে একটা অদ্ভুত ব্যাগ দেখতে পাওয়া যায়। সেই দোকানদার যখন ব্যাগটা খুলে দেখে তখন তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কারণ ওই ব্যাগের ভেতরে ছিল আসলে সাজুর কাটা মাথা। সেখান থেকে পুলিশ শিওর হয়ে যায় যে ওই লাশটাও সাজুরই, কিন্তু ব্যাগটা যে সেখানে কে রেখেছে সেটা কেউই জানতে পারে না। এসব নিয়ে পুলিশও খুব ঝামেলায় ছিল। এমন একটা হাই প্রোফাইল কেস, কিন্তু কেউ কোনো কুল কিনারাই করতে পারছে না। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি হয়। এরই মাঝে জাহাঙ্গীর প্রদীপকে ফোন করে জানায় যে সত্যি সাজুর লোকদের হাতে পড়েনি, সে কোথাও পালিয়ে গেছে। এরপর সে প্রদীপকে ফোনটা নষ্ট করে তাদেরকে পালিয়ে যেতে বলে। তাই প্রদীপ তার কথা মতো মোবাশ্বিরকে গা ঢাকা দিতে বলে নিজেও পালানোর প্ল্যানিং শুরু করে দেয়। তখন মোবাশ্বির জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? কিন্তু প্রদীপ তাকে কিছুই বলে না, কারণ সে কারোর উপরেই ভরসা করতে পারছিল না। এরপর রাতের অন্ধকারে চলে যায় মজনুর কাছে। মজনুর বাড়িঘর, পরিবার পরিজন কিছুই ছিল না। সে পাশের একটা কাঠগোলায় থাকতো। সেখানে গিয়ে প্রদীপ তার কাছে তার ফোনটা চায় সত্যিকে কল করার জন্য। তখন মজনু বলে, আমার সাথে ভাবে দেখা হয়েছে, ভাবি আমাকে ইশারা করে বলেছিল সে ঠিক আছে। এটা শুনে প্রদীপ একটু শান্তি পায়। সারাদিনের ঝামেলার কারণে সে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। তাছাড়া পায়ের ক্ষত জায়গা থেকে অনেক রক্তও ঝরছিল। তাই মজনু তাকে সেখানে রেস্ট করতে বলে নিজে বাইরে পাহারা দিতে শুরু করে। পরদিন মজনু বাজারে গেলে সাজুর লোকেদের মধ্যে একজন তাকে ধরে ফেলে। তবুও সে স্বীকার করে না যে প্রদীপ তার সাথেই আছে। তখন গুন্ডা লোকটা তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে সেই কাঠগোলায় নিয়ে যায়। প্রদীপ তখনও সেখানে ঘুমিয়েছিল। সেটা দেখে গুন্ডা লোকটা চিৎকার করে তাকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর মজনুকে বলে প্রদীপের হাত পা বেঁধে দিতে। মজনু তখন বাধ্য হয়ে প্রদীপের হাত বেঁধে দেয়। এরপর গুন্ডাটা জাহাঙ্গীরকে ফোন করে বলে, প্রদীপকে হাতে পেয়ে গেছি, এখন কি মেরে ফেলবো নাকি তুমি লোক পাঠাবে? সেটা শুনে প্রদীপ বুঝতে পারে ওই গুন্ডাগুলো সাজুর দলের লোক নয়, ওদেরকে নওরোজ পাঠিয়েছে তাকে খুন করার জন্য। নওরোজের উপর সন্দেহ করার কারণ হচ্ছে জাহাঙ্গীর কখনোই নিজের ইচ্ছায় কিছু করে না। সে সবসময় নওরোজের কথা মতোই চলে, কিন্তু তার মন এটা মানতেই চাচ্ছিল না যে নওরোজের মতো লোক, যাকে কিনা প্রদীপ ছোটবেলা থেকে বারবার বাবার মতো শ্রদ্ধা করে এসেছে, সে প্রদীপকে মারার জন্য এভাবে উঠে পড়ে লাগবে। এরই মাঝে মজনুর কাছে সুক্তির কল আসে। তবে মজনু এমন একটা ভাব করে যেন সে সুক্তিকে চেনেই না। সুক্তিও সেটা বুঝতে পেরে নিজের আসল পরিচয় দেয় না। সে বলে, আমি তোমার রহিমা খালা, চিনতে পেরেছ? তবুও মজনু তাকে না চেনার ভান করে ফোনটা কেটে দেয়। তখন ওই গুঞ্জার মধ্যে সন্দেহ থাকলে সে আবারও সুক্তির নম্বরে ফোন করে মজনুকে ধরিয়ে দেয়। সুক্তি তাকে জিজ্ঞেস করে, ওখানে কোনো সমস্যা হয়নি তো? মজনু বাধ্য হয়ে বলে, না, কোনো সমস্যা হয়নি। তখন সুক্তি বলে, তোমার ভাইকে বলো আমি নদীর এপার শেফালি দিদির বাড়িতে আছি, সে যেন এখানে এসে আমার সাথে দেখা করে। একথা শুনেই গুঞ্জাটা বলে উঠছে, ভাবি, প্রদীপ তো এখন আমার হাতে, ও তো বেঁচে ফিরতে পারবে না, কিন্তু চিন্তা নেই, আমার লোকেরা আপনার কাছে পৌঁছে যাবে। একথা শুনে শক্তি ভীষণ ভয় পেয়ে যায়, আর সে খুব টেনশনে পড়ে যায়। সে কি করবে, পালিয়ে কোথায় যাবে, কিছুই বুঝতে পারছিল না। এরই মাঝে প্রদীপ ওই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, আর তখনই একটা গুলি চলার শব্দ পাওয়া যায়। সেটা শুনে শক্তি মনে করে প্রদীপ হয়তো ওই লোকটাকে মেরে ফেলেছে, কিন্তু গুলিতে আসলে চলেছিল ওই গুঞ্জার পিস্তল থেকে। সে প্রদীপকে খুন করার চেষ্টা করছিল। তখন প্রদীপ নিজেকে বাঁচানোর জন্য ওই লোকটার উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এরপর সে রওনা হয় শক্তির কাছে।
পরদিন সাজুর জানাজার জন্য গ্রামের সবাই জড়ো হয়ে যায়। সেখানে নওরোজ আর জাহাঙ্গীরও ছিল। নওরোজ সাজুর ওয়াইফের সাথে একবার দেখা করতে চায়, কিন্তু সাজুর ওয়াইফ তার সাথে দেখা করে না। সেখান থেকে ফেরার পথে প্রদীপ নওরোজকে ফোন করে বলে, আমি কি এভাবে পালিয়ে বেড়াবো? আমার কোনো ব্যবস্থা করবে না? আমি তো কিছুই করিনি, তারপরও আমাকে ফাঁসিয়ে দিলে। তখন নওরোজ বলে, তুই শান্ত হ, পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু আড়ালে থাক, কখন কি করতে হবে সেটা জাহাঙ্গীর জানিয়ে দেবে। একথা বলে সে ফোনটা কেটে দেয়। এরপর নওরোজ জাহাঙ্গীরকে অর্ডার দেয় মোবাশ্বিরকে খুঁজে বের করার জন্য, কারণ প্রদীপ যেহেতু খুনটা করেনি তাহলে নিশ্চয়ই মোবাশ্বির করেছে। তারা দুজনই তো সেদিন সাজুকে থ্রেট করতে গিয়েছিল। এসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ সাজুর লোকেরা এসে নওরোজের গাড়ির উপর হামলা করে। সবার ধারণা সাজুর খুনের পেছনে নওরোজের হাত রয়েছে। তখন জাহাঙ্গীর গিয়ে পিস্তলের ভয় দেখিয়ে তাদেরকে সরিয়ে দেয়, আর নওরোজকে নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার কিছুক্ষণ পর লোকাল থানার ওসি নওরোজের সাথে দেখা করতে আসে। ওসি তার কাছে জানতে চায় তার সাথে প্রদীপের কোনো যোগাযোগ আছে কিনা। তখন নওরোজ সরাসরি বলে দেয়, আমার সাথে প্রদীপের কোনো রকম যোগাযোগ নেই। সেখানে আমরা নওরোজের ছেলেকে দেখতে পাই। কোনো ক্ষতি হওয়ার ভয়ে নওরোজ তাকে ঢাকা থেকে ডেকে এনেছিল। এদিকে প্রদীপ শেফালির বাড়ির পাশে গিয়ে একটা গোপন জায়গায় আশ্রয় নেয়। এরপর সে জাহাঙ্গীরকে ফোন করলে জাহাঙ্গীর তাকে একটা অ্যাড্রেস আর কিছু টাকা পাঠিয়ে দিয়ে বলে, ওই অ্যাড্রেসে গিয়ে প্রধানের সাথে দেখা করো, সে তোমাদের একটা নিরাপদে থাকার জায়গার ব্যবস্থা করে দেবে, আর সামনে কি কি করতে হবে সেগুলো ওকে বলে দেওয়া আছে। তখন প্রদীপ জাহাঙ্গীরের সাথে কথা শেষ করে সুপ্তিকে ফোন করে দ্রুত শেফালির বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু সুপ্তি তার সাথে যেতে চায় না। তার এটা ভেবে রাগ হচ্ছিল যে প্রদীপ নিজের সন্তানের কসম কেটেও কিভাবে সেই কসম ভাঙল আর এসব ঝামেলায় জড়ালো। এমন সময় পুলিশের গাড়ির সাইরেন শুনে প্রদীপ ভীষণ ঘাবড়ে যায়। সে সুপ্তিকে বলে, তুমি তাড়াতাড়ি বের হও, পরে যা করার করবে। তখন সুপ্তি দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে পুলিশ পৌঁছে গিয়েছিল, তাই সে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর পুলিশ গিয়ে শেফালিকে জিজ্ঞেস করে, তুমি কি প্রতিভা শক্তিকে চেনো? শেফালি উত্তর দেয়, হ্যাঁ চিনি, কিন্তু তারা কেউ এখানে নেই। তবুও পুলিশ দ্রুত তার বাড়িতে সার্চ করে। তারাও ইনফরমেশন পেয়েছিল যে সুপ্তি শেফালির বাড়িতেই লুকিয়ে আছে, কিন্তু পুরো বাড়ি খুঁজেও তারা সুপ্তিকে কোথাও খুঁজে পায় না। তাই শেফালিকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে তারা বেরিয়ে যায়। সুপ্তি তখন ঝোপের আড়াল থেকে বেরিয়ে প্রদীপের কাছেই যাচ্ছিল। তখনই হঠাৎ ওই গুন্ডাগুলো তাকে দেখে ধাওয়া করে। তখন বেচারি ওই অবস্থায় নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল মেয়েটা। স্বাভাবিকভাবেই তার জন্য স্ট্রাগলটা মোটেও সহজ নয়। সৌভাগ্যবশত প্রদীপ সময় মতো পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা ট্রলারে করে চলে যায় দেশের একদম শেষ প্রান্তে, খাগড়াছড়ি মিজোরাম বর্ডারের কাছে। সেখানে প্রধান তাদেরকে রিসিভ করে একটা সেফ হাউসে নিয়ে যায়। অন্যদিকে সাজুর ওয়াইফ পুলিশকে প্রেশার দিতে শুরু করে নওরোজকে অ্যারেস্ট করার জন্য। তার সম্পূর্ণ কনফিডেন্স ছিল তার হাজবেন্ডকে নওরোজই খুন করেছে, কিন্তু সঠিক প্রমাণাদি ছাড়া পুলিশের পক্ষেও কিছু করা সম্ভব ছিল না, কারণ মহিলা নওরোজের নামে কোনো কেস করেনি। এরই মাঝে মিডিয়ায় প্রদীপ এবং মুবাশশিরের ছবি ভাইরাল হয়ে যায়। পুলিশ মিডিয়ার সাহায্য নিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। সেই নিউজ দেখে নওরোজ জাহাঙ্গীরকে বলে, মুবাশশিরকে ডেকে পাঠাও। তখন জাহাঙ্গীর বলে, এখন মুবাশশিরকে ডাকলে পুলিশের সন্দেহ আরো বেড়ে যাবে, এমনিতেও তারা তোমার উপর সন্দেহ করছে। সেটা শুনে নওরোজ বলে, ঠিক আছে, তাহলে কয়েকদিন পরেই ডাকো। এরপর নওরোজ প্রদীপের ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর বলে, সমস্যা নেই, ওরা ভালোভাবে খাগড়াছড়িতে পৌঁছে গেছে। এটা শুনে নওরোজ একটু স্বস্তি পায়। এরপর সে তার বাড়ির চাকরকে বলে, অনেকদিন নৌকা ভ্রমণে যাই না, আজকে নৌকা ভ্রমণে বেরোবো। তখন জাহাঙ্গীর তাকে মনে করিয়ে দেয় যে সেদিন তার আজমের সাথে একটা মিটিং আছে। তাই নওরোজ বলে, মিটিংয়ের একটা কথা আমার মনে আছে, আজমকে বলো মিটিংটা নৌকায় হবে। জাহাঙ্গীর তখন তার কথা মতো আজমকে বিষয়টা জানালে সে একটু অবাক হয়, বাড়ি থেকে হঠাৎ করে নৌকায় কেন? তবে শেষমেশ সে রাজি হয়ে যায়। এরপর সে নওরোজের সাথে দেখা করে জিজ্ঞেস করে, মিটিং তো বাড়িতে হওয়ার কথা ছিল, হঠাৎ নৌকায় কেন? নওরোজ বলে, কথা তো কত কিছুই থাকে, সবাই কি সবকিছু মানে? যেমন থ্রেট দেওয়ার কথা বলে মানুষ গলা কেটে ফেলে। আজম বুঝে যায় নওরোজ তাকে ইঙ্গিত করে কথা বলছে, কিন্তু সে বিষয়টা অ্যাভয়েড করে যায়। সাজু মারা যাওয়ার পর আজম তার জায়গা নেওয়ার চিন্তা করছিল, অর্থাৎ সে এবারকার এমপি ইলেকশনে দাঁড়ানোর প্ল্যান করছিল।
তাই সে নরোজকে পটাতে শুরু করে, যাতে সে আজমকেই সাপোর্ট করে, কারণ নরোজের সাপোর্ট ছাড়া ওই এলাকার এমপি হওয়া একদম সম্ভব না। এমনকি সাজু এমপি হওয়ার জন্য নওরোজকেই সাপোর্ট নিয়েছিল। তো নওরোজ তাকে বলে, দেখি আমি চেষ্টা করব। আসলে নওরোজের কখনোই আজমকে পছন্দ ছিল না, তাই সে চাচ্ছিল না আজম সাজুর জায়গাটা নিক। কিন্তু আজমও তো নাছোড়বান্দা, সে নওরোজকে জোর করতে থাকে যে তাকে আজমের সাহায্য করতেই হবে। তখন নওরোজ তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে তাকে শর্ত দেয় যে সে এমপি হওয়ার পর সবকিছু সামলানোর দায়িত্ব থাকবে নওরোজের ওপর। আজম শুধুমাত্র তার কথা মতোই চলবে, কিন্তু আজম তাতে রাজি হয় না। সে নিজের মতো করে সবকিছু করতে চাচ্ছিল। তখন নওরোজ বলে ওঠে, অযথা কথা বাড়িও না, ছাগল দিয়ে তোর হাল চাষ হয় না। এই অপমান আজম একদমই মেনে নিতে পারে না। সে নওরোজের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। একটা পর্যায়ে নওরোজ তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এতে আজম আরো বেশি ক্ষেপে যায়, তবে সেদিকে পাত্তা না দিয়ে নওরোজ তার নৌকা নিয়ে চলে আসে, আর আজমের লোকেরা তখন নৌকা এনে তাকে তুলে নিয়ে যায়। এদিকে প্রদীপ সুপ্তিকে বাড়িতে রেখে তার জন্য ঔষধ আনতে বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে একদল গুন্ডা তার উপর অ্যাটাক করে। প্রদীপ তাদের সাথে অনেক বেশি লড়াই করে, কিন্তু তারা সংখ্যায় বেশি হওয়াতে প্রদীপ একা তাদের সাথে পেরে উঠছিল না। একটা সময় গুন্ডাগুলো তাকে মেরে আধমরা করে ফেলে, আর তাকে তুলে নিয়ে যায় তাদের আস্তানায়। এদিকে প্রদীপের না ফেরাতে সুপ্তি খুব টেনশন করছিল। এমন সময় প্রধান এসে তার দরজায় নক করে। সুপ্তির কাছে শুরু থেকেই প্রধান লোকটাকে সুবিধার মনে হচ্ছিল না, তাই সে দরজা খোলার আগে হাতে একটা রামদা উঠিয়ে নেয়। এরপর দরজা খুললে প্রধান জিজ্ঞেস করে, ভাই এখনো ফেরেনি? সুপ্তি উত্তর দেয়, না। তখন প্রধান সুযোগ পেয়ে তার সাথে একটু খোশ গল্প করার চেষ্টা করে। তখনই সুপ্তি আড়াল থেকে রামদাটা বের করলে প্রধান ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওই গুন্ডাগুলো প্রদীপকে বেঁধে রেখে নেশা করতে শুরু করে। তারা আসলে কারো কাছ থেকে অর্ডার পাওয়ার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজনের কাছে একটা কল আসে। তাকে জানানো হয় যে ওপরের অর্ডার হয়ে গেছে, অর্থাৎ কেউ একজন প্রদীপকে মেরে ফেলার অর্ডার দিয়েছে। তাই সে প্রদীপের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মরার আগে তোমার কোনো শেষ ইচ্ছা আছে? কিন্তু প্রদীপ কোনো উত্তর দেয় না। এরপর লোকটা একটু আড়ালে গেলেই প্রদীপ সুযোগ বুঝে একটা বাঁশের চটা ভেঙে নিয়ে তার হাতের বাঁধনগুলো কাটতে শুরু করে। কিছুক্ষণ পর ওই গুন্ডা লোকটা তার কাছে গিয়ে তাকে গুলি করতেই যাবে, তখনই প্রদীপ তার উপর অ্যাটাক করে তার হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। এরপর গুন্ডাটাকে গুলি করে সেখান থেকে বেরিয়ে আসে। প্রদীপের হাতে পিস্তল থাকায় বাকিরা একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু প্রদীপ সেখান থেকে বেরোনো মাত্রই ওই লোকগুলো তাকে ধাওয়া করতে শুরু করে। সেই সাথে তারা ফোন করে প্রধানকে। তখন জানা যায় প্রধান ওই লোকগুলোর সাথে জড়িত, অর্থাৎ এই সব কিছুর পেছনে কোথাও না কোথাও জাহাঙ্গীর এবং নওরোজের হাত রয়েছে। প্রদীপ কোনো মতে তাদের হাত থেকে বেঁচে জঙ্গলের ভেতর দিয়ে সুপ্তির কাছে আসতে শুরু করে, কিন্তু গুলির আঘাতের কারণে বেচারা ঠিকভাবে হাঁটতেও পারছিল না। এদিকে সুপ্তি তার স্বামী আর অনাগত বাচ্চার টেনশনে একাধারে কেঁদেই যাচ্ছিল। এমন একটা কন্ডিশন যেখানে তার সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা, সেখানে সে তার স্বামীর সাথে প্রাণের দায়ে পালিয়ে বেড়াচ্ছে, যুদ্ধ করে বেড়াচ্ছে। এসব নিয়ে ভাবতে ভাবতে কখন সকাল হয়ে যায় সে টেরও পায় না। ততক্ষণে প্রদীপও খোঁড়াতে খোঁড়াতে সেখানে পৌঁছে যায়। তার এমন কোনো অবস্থা দেখে সুপ্তি ভীষণ ঘাবড়ে যায়। তখন প্রদীপ তাকে বলে, এসব নিয়ে ভাবার এখন সময় নেই, আমাদেরকে পালাতে হবে। এই কথা শুনে সুপ্তি খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত রেডি হতে শুরু করে। তখন প্রদীপ আশেপাশে তার পিস্তলটা খুঁজতে গিয়ে দেখে সেটা কোথাও নেই। সেই ব্যাপারে সুপ্তিকে জিজ্ঞেস করলে সুপ্তি বলে, পিস্তল নেই। প্রদীপ তখন বুঝে যায় সুপ্তি পিস্তলটা লুকিয়ে রেখেছে। সে চাচ্ছিল না তার স্বামী আর কোনো খুন খারাপি করুক, কিন্তু প্রদীপের কাছেও তো কোনো উপায় ছিল না। তাই সে সুপ্তিকে রিকোয়েস্ট করে পিস্তলটা ফেরত দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সুপ্তি কোনো মতেই সেটা ফেরত দিতে চায় না। তখন প্রদীপ সেটা খুঁজে বের করলে সুপ্তি তার হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। তখন প্রদীপ বলে, এখন জেদ করার সময় না, আগে প্রাণে বাঁচতে হবে, বাঁচতে পারলে পরে সব সমস্যার সমাধান করা যাবে, প্লিজ আমাকে পিস্তলটা দিয়ে দাও। এই কথা শুনে সুপ্তি তাকে পিস্তলটা দিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে পালাতে গেলে হঠাৎ প্রধান এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। তখন প্রদীপও বুঝে যায় প্রধান জাহাঙ্গীরদের সাথে জড়িত। তাই প্রধান যখন তার উপর গুলি চালায় তখন প্রদীপও তার উপর পাল্টা গুলি চালায়। কিন্তু দুঃখের বিষয়, তারা সেখান থেকে পালানোর সুযোগ পায় না। তাদেরকে আবারও রুমে ফিরে আসতে হয়। তখন প্রধান তাদের পেছনে পেছনে এসে প্রদীপকে মারার চেষ্টা করে। ঘটনাক্রমে তাদের দুজনের হাতে পিস্তলই পড়ে গিয়েছিল, তাই তারা অস্ত্র ছাড়াই লড়াই করতে শুরু করে। হাড্ডাহাড্ডি টক্কর হয় তাদের দুজনের মধ্যে।
কিন্তু প্রদীপ যেহেতু আগে থেকে অনেক দুর্বল, তাই সে প্রধানের সাথে পেরে উঠছিল না। এসব দেখে সুপ্তি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না কিভাবে এসবের থেকে বের হবে। এমন সময় প্রধান প্রদীপকে প্রাণে মারতে গেলে সুপ্তি আর কোনো উপায় না পেয়ে পাশে থাকা একটা ইট উঠিয়ে প্রধানের মাথায় একাধারে আঘাত করতে শুরু করে। প্রধান সেন্সলেস হয়ে গেলে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার মতো কোনো জায়গা তাদের ছিল না। তাছাড়া প্রদীপ এবং সুপ্তি কারোরই এমন অবস্থা ছিল না যে তারা দূরে কোথাও যেতে পারে। অন্যদিকে জাহাঙ্গীর ওই এলাকায় লোকাল গুন্ডাদের একটা লিস্ট বানায়। তার ধারণা ওই ছেলেগুলোর মধ্যেই কেউ সেদিন সাজুর গলা কেটেছিল। সে ওই লিস্টটা মানুষকে দেখে বলে, এদেরকে আমরা সরাসরি শায়েস্তা করতে পারবো না, তাহলে পুলিশের নজর পড়ে যাবে আমাদের উপরে। তাই একটা বাইরের ছেলেকে ডেকে পাঠিয়েছি। বয়স কম হলেও অভিজ্ঞতা অনেক, এ পর্যন্ত 12টারও বেশি খুন করেছে। নওরোজ এ ব্যাপারে কিছু বলার আগেই জাহাঙ্গীর সে ছেলেটাকে তার সামনে দাঁড় করিয়ে দেয়। ছেলেটার নাম ছিল গুল্লি। তার যেহেতু এক্সপিরিয়েন্স আছে তাই নওরোজ আর আপত্তি করে না। আরেকদিকে আজম হঠাৎ করে নওরোজের ছেলের কাছে কল করে। নওরোজের সাথে যেহেতু তার একটা ঝগড়া হয়েছে, তাই সে চাচ্ছিল নওরোজের ছেলে তাকে সাপোর্ট করুক, কারণ কান টানলে যেমন মাথা আসে তেমন ছেলে সাপোর্ট করলে বাবার সাপোর্ট অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো আজম তাকে বলে, তোমার বাবার কাজটা করা উচিত হয়নি, এভাবে সাজুকে মেরে ফেললো। তখন ছেলেটা বলে, বাবা তো আর খুন করেনি, প্রদীপের হাতে ভুলবশত খুনটা হয়ে গেছে, আর সেটা হয়েছে তো আপনার জন্যই। আপনার কথা মতো থ্রেড দিতে গিয়েই তো এই ঝামেলাগুলো হলো। যত নষ্টের গোড়া তো আপনি, আপনার তো পথ ক্লিয়ার হয়ে গেল, এখন এমপি হতে পারবেন। আজব তার কথাগুলো শুনে ভীষণ অবাক হয়। সে ভেবেছিল ঢাকায় থেকে পড়া একটা ছেলে খুব সাধাসিধে হবে, কিন্তু তার কথায় মোটেও তেমনটা মনে হচ্ছিল না। তাই সে চেষ্টা শুরু করে নওরোজের ছেলেকে নওরোজের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য। সে বলে, তোমার বাবাই তো এমপি হতে চাচ্ছে, সেজন্যই প্রদীপকে দিয়ে খুনটা করিয়েছে। না হলে প্রদীপ তো এসব কাজ ছেড়ে দিয়েছিল, হঠাৎ কেন আবার এসবের মধ্যে চড়ালো? সেটা শুনে ছেলেটা বলে, আমার বাবার যদি এমপি হওয়ার ইচ্ছা থাকতো তাহলে সে গত 30 বছর যাবৎ এমপি থাকতো, তার কখনো রাজনীতির উপর কোনো নেশা ছিল না। আজম তখন বুঝে যায় ওই ছেলের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সে চুপচাপ ফোনটা রেখে দেয়। ততক্ষণে প্রদীপরা পালিয়ে একটা নতুন এলাকায় চলে আসে, আর তাদের অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল, তাই তারা বাজারের একটা হোটেলে খেতে বসে। ওই হোটেলের মালিক ছিল একজন মহিলা। প্রদীপরা খেতে খেতে ডিসকাস করছিল যে তারা এখন কোথায় পালাবে। সুপ্তি যখন জানতে পারে জাহাঙ্গীর অর্থাৎ নওরোজি তাদের মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে, তখন সে ভীষণ কষ্ট পায়। সে বলে, চলো আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই। প্রদীপও সেটাই চাচ্ছিল, কিন্তু তার জন্য তো তেমন মানুষের সাথে যোগাযোগ দরকার। এসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ সুপ্তির শরীরটা খুব বেশি খারাপ হয়ে পড়ে। সেটা দেখে প্রদীপ দ্রুত হোটেলের মালিককে ডাক দিলে মহিলাটি এসে সুপ্তির পেট চেক করে বলে, এখনো সময় হয়নি, এমনিতেই হয়তো খারাপ লাগছে। সে সুপ্তির মাথায় হাত বুলিয়ে তাকে একটু শান্ত করে। এরপর প্রদীপকে জিজ্ঞেস করে, তোমরা কোনো হোটেলে উঠেছ? ওকে রুমে নিয়ে যাও, একটু রেস্ট করুক। তখন প্রদীপ তাকে জানায় যে তারা কোনো হোটেল ঠিক করেনি, বরং তারা থাকার মতো ছোটখাটো একটা ভাড়া বাসা খুঁজছে। এটা শুনে মহিলাটা একটু অবাক হয়, কারণ ওই এলাকায় সবাই বেশিরভাগ ঘুরতেই যায়। তার মনে সন্দেহ হয় যে প্রদীপরা হয়তো বিয়ে করে পালিয়ে এসেছে। তাই সে সরাসরি প্রদীপকে বলে, তোমরা কি পালিয়ে এসেছো, বিয়ে শাদী করেছো, নাকি বিয়ের আগে এসব অঘটন ঘটিয়ে ফেলেছ? এ কথা শুনে প্রদীপরা খুব অপ্রস্তুত হয়ে যায়। তখন সুপ্তি তাকে বুঝিয়ে বলে, আমরা পালিয়ে এসেছি ঠিকই, তবে বিয়ের জন্য পালাইনি। আমরা স্বামী স্ত্রী। আসলে আমার স্বামী রাজনীতি করত, এখন সরকার পরিবর্তন হওয়াতে আমরা একটু ঝামেলায় আছি, তাই পালাতে হয়েছে। তবুও মহিলা তাদের বিশ্বাস করছিল না। তখন সুপ্তি তাদেরকে তাদের ম্যারেজ সার্টিফিকেট বের করে দেখালে ফাইনালি সে বিশ্বাস করে আর বলে, আমার বাসায় একটা ঘর খালি আছে, চাইলে সেখানে থাকতে পারো। এটা শুনে প্রদীপরা খুব খুশি হয়ে যায়। তখন মহিলাটা বলে, তোমরা খাওয়া দাওয়া শেষ করে নাও, তারপর আমি তোমাদেরকে বাড়িতে নিয়ে যাব। এদিকে নওরোজেরও শরীরের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। এমনিতেই সে একটা গুরুতর রোগে আক্রান্ত, তার উপর আবার এত শত ঝামেলা আর টেনশন, এত কিছু সে সামলাতে পারছিল না। তখন ডক্টর এসে তাকে চেক করে বলে, আপনাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট হতে হবে, না হলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ কথা শুনে নওরোজ চিন্তায় পড়ে যায়। প্রদীপের কোনো খোঁজ খবর সে জানতে পারছিল না, অন্যদিকে মোবাশ্বিরকেও খুঁজে পাচ্ছিল না। তাই সে জাহাঙ্গীরকে বলে, মোবাশ্বির কোথায়, ওকে তাড়াতাড়ি দেখা করতে বলো। জাহাঙ্গীর তখন কেন যেন বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু এবার আর নওরোজ তার কথা শুনে না। তখন জাহাঙ্গীরই মোবাশ্বিরের খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে আজম সিদ্ধান্ত নেয় যে সে নওরোজকে চিরতরে সরিয়ে ফেলবে।
তাই শাহ আলম নামের এক ডাকাতকে তার বাড়িতে ডেকে পাঠায়। আজম যখন তাকে নওরোজকে খুন করার বিষয়টা বলে তখন সে ভীষণ ঘাবড়ে যায়, কারণ নওরোজের কারণেই তাকে ডাকারি ছেড়ে নিরুদ্দেশ হতে হয়েছিল। সেদিন থেকে আজ পর্যন্ত সে এসব কাজ থেকে দূরেই আছে, তাই সে কাজটা করতে চায় না। কিন্তু আজমের জোরাজুরিতে তাকে শেষমেশ রাজি হতে হয়। এরই মাঝে ওই হোটেল মালিক প্রদীপকে নিয়ে তাদের বাড়িতে যায়। বাড়িটা দেখে প্রদীপদের খুব ভালো লাগে, আর সুপ্তি প্রেগনেন্ট বলে বাড়িওয়ালাও কম টাকায় বাড়ি ভাড়া দিতে রাজি হয়ে যায়। ওই রুমটায় আগে তার ছেলে থাকতো, যে কারণে সবকিছু গোছানোই ছিল। তবে এখন সে বাইরে থেকে চাকরি করে বলে রুমটা ফাঁকা পড়ে থাকে। সবকিছু গোছানো পেয়ে প্রদীপদেরও একটু সুবিধা হয়। কিন্তু পরদিন ওই হোটেলের ওয়েটার ছেলেটা একটা নিউজের মাধ্যমে প্রদীপের আসল সত্যটা জেনে যায়। তার মালিক যখন বিষয়টা জানতে পারে তখন সে দ্রুত চলে যায় প্রদীপের কাছে, গিয়ে তাদের সাথে ঝগড়া করতে শুরু করে। প্রদীপকে বলে, তুমি তো একটা দাগী আসামি, খুন করে পালিয়ে এসেছো, তোমাকে আমি আমার বাড়িতে জায়গা দেব না। এরপর সে সুপ্তিকে বলে, আমি তো তোমার মুখের দিকে তাকিয়ে বাড়িটা ভাড়া দিয়েছিলাম, তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারলে? সুপ্তি আর প্রদীপ তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে নিউজে যেটা দেখাচ্ছে সেটা সবই ভুল, কিন্তু মহিলাটা তাদের কোনো কথাই শুনতে চায় না। সে শুধু একটা কথাই বলে, তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিন্তু সুপ্তির যা শরীরের কন্ডিশন, তার পক্ষে বাড়ি থেকে বেরোনো একদমই সম্ভব ছিল না। তাই সে বাড়িওয়ালাকে বুঝিয়ে শুনিয়ে বলে, দেখুন, আমার স্বামী খুন করেনি, ওকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আর এই অবস্থায় আমি কোথায় যাব বলুন? আমার ডেলিভারিটা পর্যন্ত সময় দিন, তারপর আমরা এখান থেকে চলে যাব। তবুও বাড়িওয়ালা রাজি হচ্ছিল না, কিন্তু সুপ্তির মুখের দিকে তাকিয়ে অবশেষে রাজি হয়ে যায় আর বলে, পালিয়ে কোথায় যাবে? দেশের মধ্যে যেখানেই যাবে সেখানেই পুলিশ পৌঁছে যাবে, আর প্রদীপকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তখন তুমি একাই বাচ্চাটা নিয়ে কি করবে? কথা শুনে প্রদীপও টেনশনে পড়ে যায়। তখন বাড়িওয়ালা বলে, আগে ভালোই ভালোই ডেলিভারিটা হয়ে যাক, তারপর তোমরা বর্ডার পার হয়ে চলে যেও, আমি সব ব্যবস্থা করে দেব। প্রদীপরা তখন তার কথা মেনে নেয়। এদিকে সেই রাতে শাহ আলম লুকিয়ে লুকিয়ে নওরোজের রুমে ঢোকার চেষ্টা করে। তবে তার কিছু করার আগেই নওরোজ বুঝে গিয়েছিল তার রুমের ভেতর কেউ ঢুকতে চাচ্ছে, তাই সে দরজার পাশে ওত পেতে দাঁড়িয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, তার বাড়িতে এত গার্ড থাকা সত্ত্বেও শাহ আলম এত সহজে বাড়ির ভেতর ঢুকলো কিভাবে? যাই হোক, রুমে ঢোকা মাত্রই শাহ আলম নওরোজকে ভয় পেয়ে যায়। এরপর সে নওরোজের উপর গুলি চালাতে গেলে উল্টো নওরোজই তাকে গুলি করে মেরে ফেলে। ঠিক সে সময় জাহাঙ্গীরও সেখানে পৌঁছে যায়। নওরোজ বুঝে গিয়েছিল শাহ আলমকে আজমই পাঠিয়েছে, তাই সে শাহ আলমের কাটা মাথাটা আবারও আজমকে পাঠিয়ে দেয়। সেটা দেখে আজম খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালে জানা যায় যে নদীর পাড়ে আরও একটা লাশ পাওয়া গেছে। সবার ধারণা ওই লাশটা হয়তো মোবাশ্বিরের। এটা শুনে নওরোজ খুব চিন্তায় পড়ে যায়। তার মনে হচ্ছিল মোবাশ্বির নিশ্চয়ই ওই খুনের ব্যাপারে কিছু জানতো, তাই লোকটা তাকে মেরে ফেলেছে। এদিকে প্রদীপকে নিয়েও তার চিন্তা হচ্ছিল, কারণ প্রদীপের কোনো খোঁজ খবর সে পাচ্ছিল না। তবুও এসব চিন্তা বাদ দিয়ে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কারণ ডক্টর তাকে ওই দিনই হসপিটালে ভর্তি হতে বলেছিল। আরেকদিকে তার ঠিক করা ভাড়াটে মাস্তান একে একে লোকাল গুন্ডাদেরকে মারতে শুরু করে। অন্যদিকে হোটেলের ওয়েটার ছেলেটা প্রদীপের জন্য একজন এজেন্টকে ডেকে আনে, যে কিনা তাদের মিজোরামের বর্ডার পার করে দিতে পারবে। লোকটা এই কাজের জন্য তাদের কাছে 80,000 টাকা চায় আর বলে, 3 দিন আগে আমাকে জানাতে হবে, কারণ বর্ডারে এখন চেকিং খুব কড়াকড়িভাবে হয়, তাই আগে থেকেই সবকিছু গোছগাছ করে রাখতে হবে। প্রদীপরা তার কথা মেনে নেয়। এরই মাঝে জাহাঙ্গীর যায় আজমের সাথে দেখা করতে। তখন আজম তাকে বলে, শাহ আলম ডাকাত নামের কলঙ্ক, ওকে পাঠানোই আমার ভুল হয়েছে। তখন জাহাঙ্গীর বলে, ভুল যখন করেই ফেলেছ তখন সেটা শোধরাতে তো হবে, চিন্তা নেই, আমার কাছে আরও একটা প্ল্যান আছে। সেখান থেকে জানা যায় যে জাহাঙ্গীর নওরোজের আড়ালে আজমের সাথে হাত মিলিয়েছে, আর প্রদীপের উপর এখন পর্যন্ত যত অ্যাটাক হয়েছে সেগুলোর পেছনে জাহাঙ্গীরের হাত ছিল ঠিকই, কিন্তু নওরোজ এসবের কিছুই জানতো না। জাহাঙ্গীর আজমের কথা মতো এসব কাজ করেছে এবং ওই গুল্লির ছেলেটাকে জাহাঙ্গীর এলাকার লোকাল গুন্ডাদেরকে খুন করার জন্য ঠিক করে আনেনি, তাকে নিয়ে এসেছিল নওরোজের অবর্তমানে তার দলের লোকদেরকে খুন করার জন্য, যাতে আজমের পথ ক্লিয়ার হয়ে যায়। কিন্তু তার পথের সব থেকে বড় কাটা এখনো বেঁচে আছে, অর্থাৎ নওরোজ। তাকে রাস্তা থেকে না সরানো পর্যন্ত আজম শান্তি পাচ্ছিল না। তাই আজমকে সাহায্য করার জন্য জাহাঙ্গীর অন্য একজনকে ডেকে আনে। তাকে দেখে আজমের চোখ চড়ক গাছ হয়ে যায়, কারণ লোকটা ছিল সাজুর ওয়াইফ। সে আজমকে বলে, বর্তমানে আমার সাপোর্ট আপনাদের দরকার, তাই আমি এমপি ইলেকশনে দাঁড়াবো,
আপনি ইলেকশন থেকে সরে দাঁড়ান। আমি এমপি হতে পারলে সবকিছু সামলানোর দায়িত্ব অফিসিয়ালি আপনি পাবেন। আজম সেটা শুনে তৎক্ষণাৎ ইলেকশন থেকে সরে দাঁড়াতে রাজি হয়ে যায়। এরপর তারা প্ল্যানিং করতে শুরু করে কিভাবে নওরোজকে রাস্তা থেকে সরানো যায়। ওই কাজের জন্য তারা নওরোজের সব থেকে পছন্দের মানুষটাকে বেছে নেয়, অর্থাৎ প্রদীপ। তারা সাজুর ওয়াইফকে দিয়ে প্রদীপকে ফোন করিয়ে বোঝায় যে নওরোজই তার উপর সব অ্যাটাকগুলো করিয়েছে। সে চায় না প্রদীপ বেঁচে থাক, কারণ প্রদীপ যতদিন বেঁচে থাকবে ততদিন নওরোজের ধরা পড়ার ভয় থাকবে। প্রদীপ তাদের কথা মানতেই চাচ্ছিল না, কিন্তু কোথাও না কোথাও তার মনেও তো একটা সন্দেহ কাজ করছিল। তবে সে নওরোজকে খুন করতে রাজি হয় না। তখন আজমরা তাকে হুমকি দেয় যে তুমি যদি নওরোজকে খুন না করো তাহলে তোমার বউ বাচ্চাকে হারাতে হবে। প্রদীপ তখন বাড়ি থেকে একটু দূরে ছিল। আজমের কথা শুনে সে দৌড়ে বাড়িতে গিয়ে দেখে আজমের লোকেরা সুপ্তির মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে। এখন বউ বাচ্চাকে বাঁচানোর জন্য প্রদীপের কাছে আর কোনো রাস্তা ছিল না। আজম তখন তাকে আশ্বস্ত করে যে নওরোজকে একবার মেরে ফেললে প্রদীপ আর তার পরিবারের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আজম নেবে। এরপর তারা আবারও তাদের গ্রামে ফিরে যেতে পারবে, কেউ তাদের উপর আঙুলও তুলবে না। তখন প্রদীপ বাধ্য হয়ে হসপিটালে চলে যায় নওরোজকে খুন করার জন্য। নওরোজ তখন রুমে একা ছিল। এতদিন পর প্রদীপকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আমি তো তোকে গা ঢাকা দিতে বলেছিলাম, আর তুই তো নিরুদ্দেশ হয়ে গেলি। একটা বারও আমার কথা মনে পড়লো না। প্রদীপেরও তখন বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। সে বুকে পাথর চাপা দিয়ে নওরোজের উপর একাধারে গুলি চালাতে শুরু করে। নওরোজ মারা গেলে প্রদীপ বাইরে বেরিয়ে আজমকে ফোন করে, কিন্তু আজম আর তার ফোন রিসিভ করে না। তখন প্রদীপ বুঝে যায় আজম তাকে ফাঁসিয়েছে, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না এই ঝামেলা থেকে সে কিভাবে বেরোবে। সে আবারও পালিয়ে সুপ্তির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর জাহাঙ্গীর আজমকে ফোন করে জিজ্ঞেস করে, প্রদীপের সাথে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে? আজম বলে, হ্যাঁ, আমাকে ফোন করেছিল, কিন্তু আমি রিসিভ করিনি। এখন আর ওকে নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই, ওকে শেষ করে দিলেই হচ্ছে। জাহাঙ্গীর তখন সেই কথা মতো প্রদীপের পেছনে লোক লাগিয়ে দেয় তাকে খুন করার জন্য, আর সে চলে যায় নওরোজের ছেলেকে বাবার মৃত্যুতে সান্ত্বনা দেওয়ার জন্য। তবে তার আসল উদ্দেশ্য ছিল এই সুযোগে তাকে পটিয়ে নিজেদের দলে সামিল করা। কিন্তু জাহাঙ্গীরের আইডিয়াও ছিল না যে নওরোজের ছেলে আগে থেকেই সবকিছু জেনে গেছে। আসলে ছেলেটা খুবই চালাক। সে জেনে গিয়েছিল যে জাহাঙ্গীর আলমের সাথে হাত মিলিয়ে তার বাবাকে খুন করার প্ল্যান করছে, কিন্তু দুঃখের বিষয় সে এটা আইডিয়া করতে পারেনি জাহাঙ্গীর এই কাজের জন্য প্রদীপকে টার্গেট করবে। তাই সে তার বাবাকে বাঁচাতে পারে না। জাহাঙ্গীর এসব শুনে ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝে গিয়েছিল সে যদি এখন কোনো চালাকি করতে চায় তাহলে তাকে মরতে হবে। অন্যদিকে প্রদীপ খাগড়াছড়ি পৌঁছে সুপ্তিকে নিয়ে বর্ডার পার হওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের হাতে ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করার মতো সময় ছিল না। সে রাতেই তারা রওনা হয়, কিন্তু কিছু দূর যেতে না যেতেই সুপ্তির শরীরের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। তার পক্ষে আর সামনে আগানো সম্ভব হচ্ছিল না। তাই প্রদীপ আর ওই এজেন্ট মিলে তাকে একটা নির্জন বাড়িতে নিয়ে যায়। এরপর সুপ্তি প্রদীপকে তাদের বাড়িওয়ালাকে খবর দিতে বলে। প্রদীপ তার কথা মতো বাড়িওয়ালাকে ডেকে আনে। সে সুপ্তির ওই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়, আর প্রদীপকে বলে, দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, আর সময় নেই। প্রদীপ তখন বের হতে গেলে সুপ্তি তাকে বাধা দেয়। সে চাচ্ছিল প্রদীপ তার পাশেই থাকুক, কিন্তু সুপ্তিকে হসপিটালে না নিলে তো বড় কোনো সমস্যা হতে পারে। তাই প্রদীপ তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে অ্যাম্বুলেন্স আনতে বেরিয়ে পড়ে। কিন্তু অ্যাম্বুলেন্স তো এত সহজে পাওয়া যায় না, তার উপর আবার পাহাড়ি এরিয়া। তাই সে একটা গাড়ি জোগাড় করার চেষ্টা করে, কিন্তু সেটাও পাচ্ছিল না। একটা পর্যায়ে একটা কালো গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। প্রদীপ তখন গাড়ির মালিকের কাছে একটু লিফট দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু গাড়ির ভেতরে থাকা লোকটা বের হয়ে প্রদীপকেই গুলি করে মেরে ফেলে। লোকটার মুখ কাপড় দিয়ে আটকানো ছিল, তবে তার পায়ের নখে সেই লাল নেল পালিশ পরা ছিল, যেমনটা সাজুর খুনির পায়ে দেখা গিয়েছিল। প্রদীপ মারা গেলে লোকটা তার মাস্ক খুলে ফেলে। তখন দেখা যায় সেটা জাহাঙ্গীর ছিল। অর্থাৎ জাহাঙ্গীরই সাজুকে খুন করে দোষটা প্রদীপের ঘাড়ে চাপিয়েছে। শুধু তাই নয়, মোবাশিরকেও জাহাঙ্গীরই খুন করেছে। এদিকে সুপ্তির অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু প্রদীপের কোনো খোঁজ ছিল না। তাই বাড়িওয়ালি বাধ্য হয়ে সেখানেই ডেলিভারির ব্যবস্থা নিতে শুরু করে। সে একা হাতে অনেক কষ্টে সুপ্তিকে সামলায়। সুপ্তিও নিজের সাথে যুদ্ধ করে অবশেষে তার বাচ্চাটাকে সুস্থ অবস্থায় জন্ম দেয়। কিন্তু তার স্বামীর যে কি হয়েছে আর এই সব কিছুর পেছনে আসল রহস্যটা যে কি, সেটা বেচারি জানতেও পারে না। এরপর 2 বছর পার হয়ে যায়। তখন সুপ্তি তার ছেলেকে নিয়ে আবারও স্বরূপ কাঠে ফিরে আসে। সাজুদের বাড়ির সামনে গিয়ে যাওয়ার সময়
সাজুর ওয়াইফ তার দিকে তাকিয়ে থাকে। তখন সুপ্তিও অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখ মুখে আক্রোশের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাহলে কি সে তার স্বামীর খুনের প্রতিশোধ নিতেই ফিরে এসেছে? এই প্রশ্নটা সামনে রেখেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। যেহেতু গল্পের এখনো অনেকগুলো রহস্য সামনে আসা বাকি, সুপ্তির এখনো অনেক কিছু জানা বাকি, তাই আশা করাই যায় সামনে আমরা রঙিলা কিতাবের আরও একটা সিজন পেতে চলেছি। আজকের গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা রঙিলা কিতাবের সিজন 2 রিলিজ হওয়া মাত্রই আপনাদের জন্য সেটার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।